আপনার বড় একটা স্বপ্ন ছিল ফুটবলের জন্য কাজ করবেন। সেজন্য সর্বশেষ যে বাফুফে নির্বাচন হয়েছিল সেখানে আপনি সভাপতি সহ ২টি পদের জন্য ফর্ম কিনেছিলেন। শেষ পর্যন্ত আপনি নির্বাচন করতে পারেননি। নির্বাচনের থেকে আপনি সরে এসেছিলেন। সরে আসার পেছনের গল্পটা শুনতে চাই এবং কী কারণে সরে এসেছেন আমাদেরকে একটু জানান। ধন্যবাদ আপনাকে। শুরুতেই যেটি বলতে চাই সেটি হচ্ছে যে আমি মোটামুটি বলা যায় স্কুল লাইফ বা কলেজ লাইফ থেকে আমি ক্রীড়া সংগঠক বা ক্লাব লেভেলে কাজ করা শুরু করি। তো ২০১১ সাল থেকে সক্রিয়ভাবে আমি বাংলাদেশের ফুটবলে কাজ করা শুরু করি। পাইনিয়ার ফুটবলের মাধ্যমে আমাদের একটি ক্লাব অংশগ্রহণ করার মাধ্যমে। তো ফুটবলে কাজ করতে করতে দেখলাম যে ফুটবলের যে অনিয়ম, যে দুর্নীতিগুলো এবং ফুটবল ফেডারেশনের মধ্যেই যে নানা ধরনের যে বিশৃঙ্খলা আমরা বিভিন্ন সময় যেগুলো শুনি, দেখি, তো এইগুলো উতরানোর জন্যই একটা প্রত্যাশা নিয়েই আমি বিগত বাফুফে নির্বাচনে আমি অংশগ্রহণ করেছিলাম। তা আমার প্রথম আমার যে টার্গেটটা ছিল, আমি দুটো নমিনেশন পেপার কিনেছিলাম। তা আমার যেটা ইচ্ছা ছিল যে আমি হয়তো চিন্তা করতে পারেন যে আমি আমার মতো একজন লোক বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি হওয়ার যোগ্য কিনা। যদি এই প্রশ্ন কেউ যদি করেন, তাইলে আমি বলতে চাই যে আপনি কাউকে ওই পদে না বসিয়ে, তাকে দায়িত্ব না দিয়ে কারো যোগ্যতা আপনি যাচাই করতে পারবেন না। আপনি কাউকে একটি জায়গায় যখন সুযোগ দিবেন, সুযোগ দেওয়ার পরে সে যখন কাজ করবে, কাজ করার পরে কিন্তু আপনি বিচার করতে পারবেন সে কাজগুলো ভালো করলো না খারাপ করলো। এটা হলো বিষয়। তো আমরা বিগত নির্বাচনে দেখেছি যে যারাই ২টি করে নমিনেশন পেপার কিনেছে তাদের ম্যাক্সিমাম সবাইকেই এবং কয়েকজন যারা সদস্য পদে কয়েকজন তাদেরকে বিভিন্নভাবে চাপ দিয়ে নির্বাচন থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তো আমার ক্ষেত্রে যেটি হয়েছে যে আমি সদস্য পদে এবং সভাপতি পদে আমি একসাথে ২টি নমিনেশন পেপার কিনেছিলাম। সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে আমার বন্ধু-বান্ধব এবং আমার শুভাকাঙ্ক্ষী যারা ছিল তাদেরকে নিয়ে আমি যখন নমিনেশন পেপার কিনতে যাই, তারা কিন্তু কেউই জানতই না যে আমি ২টো নমিনেশন পেপার একসাথে কিনেছি। তো যারা এখানে ফেডারেশনের নির্বাচন কমিশনের দায়িত্বে ছিলেন, ওনারা ১ম কিন্তু জানতে পারেন এবং বুঝতে পারেন যে আমি ২টো নমিনেশন পেপার কিনছি। এবং ইভেন আমি যখন ওইখান থেকে ক্রয় করে নমিনেশন পেপার ক্রয় করে যখন আমার বন্ধু-বান্ধব সবাইকে নিয়ে যখন ফটো সেশন করি, ছবি তুলি, তখনও কিন্তু তারা জানে না যে আমি ২টো নমিনেশন পেপার কিনেছি। তো পরবর্তীতে যখন বাফুফে থেকে যখন প্রেস রিলিজ দেওয়া হয়, তখন মানুষের এটা নজরে আসে যে আমি সভাপতি পদে নমিনেশন পেপার কিনেছি। তো এরপর থেকে আসলে নানামুখী একটা ষড়যন্ত্র শুরু হয়ে যায়। আপনি জেনে থাকবেন যে বাফুফে নির্বাচনের যে বিধিমালা অনুযায়ী নমিনেশন পেপার প্রত্যাহারের যে সময় ছিল সেটা ছিল ২০ তারিখ। কিন্তু আমাকে ১৪ তারিখ দুপুরের পরেই ফোন আসে। আমাকে একজন, আমি নাম বলব না যেহেতু আমি চাই না সে আমার কারণে বিতর্কিত হোক। ওনাকে বাধ্য করা হয়েছে, ফোর্স করা হয়েছে। তো ওনাকে ফোন করা হয় যে, ব্যা "আপনি একটু শাহাদাতকে নিয়ে আমার সাথে একটু দেখা করেন।" তো আমাকে ফোন করলেন। ফোন করার পরে যে, "তুমি কোথায় আছো?" "আমি মতিঝিলে আছি।" "তো আমার সাথে একটু দেখা করো।" তো আমি গেলাম। বলে, "চলো।" যে একটা রাজনৈতিক নেতার নাম বললেন যে উনি, আমি বলতে চাই যে জাতীয়তাবাদী দলের একজন সিনিয়র গুরুত্বপূর্ণ একজন নেতা। তিনি আমাকে ডেকেছেন কথা বলার জন্য উনার বাসায়। তা আমি ওই ভাইয়ের সাথে আমি তখন ওখানে যাই। যাওয়ার পরে আমার কথাবার্তা শুনেন এবং জানেন এবং পরবর্তীতে আমাকে উনি সরাসরি বলেন যে, "তুমি তো এটা করতে পারবা না।" আমি বললাম যে, "করতে পারবো কি পারবো না, আমার তো আসলে ডিসিশন নেওয়ার সময় আছে। ২০ তারিখ পর্যন্ত নমিনেশন পেপার প্রত্যাহার করার সময় আছে। তা আমি দেখি চিন্তা-ভাবনা করে আমি কি করতে পারি। আমি যদি মনে করি যে যারা এখানে ডেলিগেট আছে, কাউন্সিলর আছে, তারা যদি আমাকে যোগ্য মনে করে বা আমি সবার সাথে কথা বলব, দেন আমি যেকোনো একটাতে ডিসিশন নিব।" যাই হোক, ওইখানে ওনারা ডিরেক্টলি ইনডাইরেক্টলি আমাকে প্রেশার ক্রিয়েট করেন এবং বলেন যে, "তোমাকে অবশ্যই এটা প্রত্যাহার করতে হবে।" তো অজ্ঞতা বাধ্য হয়ে আসলে প্রেশারের কারণে আমি তখন ওইখানে মৌখিকভাবে আমি বলি, "ঠিক আছে, আমি আ প্রত্যাহার করে নিব।" ওটা আমি ওখানে বলে আসি। দেন উনি যেটা করেন ওইখানে উপস্থিত বসে থেকেই, তো তার আগে আমি যেটা করি সেটা হলো আমাদের বাংলাদেশ ফুটবল সাপোর্টার্স ফোরামের ভাইস প্রেসিডেন্ট শেখ গোলাম আকবর, উনার সাথে ওই রাজনৈতিক ব্যক্তিত্বের খুব একটা ভালো সম্পর্ক। তো ভালো সম্পর্কের কারণে আমি যেটি করেছি যে, যেহেতু অনেক সময় মোবাইলের কল লিস্ট কিন্তু আপনি যদি ট্র্যাক করেন বা পরবর্তীতে যদি আপনি কল লিস্ট চেক করেন, তখন কিন্তু আপনি এটা রেকর্ড কিন্তু আপনি পাবেন যে আপনি কার সাথে কখন কোন দিন কথা বলেছেন।
তো এইটার সূত্রে আমি আকবর ভাইকে কল দিই এবং আকবর ভাইকে কল দিয়ে আমি কথা বলে আমি ওই রাজনৈতিক ব্যক্তিত্বকে আমি ধরায় দিই যে ভাই উনি আমাদের সংগঠনের সহসভাপতি। যাক, একটা কথাবার্তা হয়। এরপরে যেটা উনি করেন, উনি সরাসরি তাবিদ ভাইকে ফোন দেন। তাবিদ ভাইকে ফোন দিয়ে বলতেছেন, এই যে তোমার তো সভাপতি ক্যান্ডিডেট উনি এখানে আছে, নাও কথা বলো, আমি কথা বলছি। তখন তাবিদ ভাই আমার ফোনে ওপর প্রান্ত থেকে আমার বললেন, হ্যালো ব্রাদার, কী অবস্থা? আমি বললাম, ভাই ভালো, কেমন আছেন? যে ভালো। তাও ওদিন আসলেন, এর আগেই তাবিদ ভাইয়ের সাথে আমি বিভিন্ন ক্লাবের সংগঠকদের সাথে একদিন মিট করেছিলাম। ওই প্রসঙ্গে উনি বলতেছিলেন যে ব্রাদার ওদিন আসলেন, কথাবার্তা বলে গেলেন, তো আজকে এটা কী করলেন? আমি বললাম, ভাই কী করলাম, যাই হোক, এখন এত কিছু বলার ইয়ে নাই। বড় ভাইয়ের সাথে কথা হয়েছে, দেখি আমি এটা ইয়ে করব। ঠিক আছে, দেখেন আপনি যেটা ভালো মনে করেন। তাবিদ ভাই আমাকে এটা বললেন। তো কথা বলা শেষ হওয়ার সাথে সাথেই উনি বা ওই বড় ভাই যেটা করলেন, আমাদের তরফদার মোহাম্মদ রুহুল আমিন, ওনাকে উনি কল করেন। কল করার পরে উনি বললেন যে তাবিদের সাথে কথা হয়েছে। ও এর আগে তাবিদ ভাই যেটা বলতেছিলেন যে এ, এ, আমাদের আরেকজন যে সভাপতি পদে প্রার্থী ছিলেন, এ, আপনার জামালপুরের যিনি রেদওয়ান আহমেদ ফুয়াদ, হ্যাঁ, তো ওনাকে আপনার কল দেন। ওনার কথাটা উনি বলেন যে ভাই ওনার সাথে তো আমি সন্ধ্যায় মিট করতেছি। তার একটা বাকি হচ্ছে যে দিনাজপুরের ওই যে মিজান সাহেব, তো বলতেছে যে ঠিক আছে, আমি এটা কথা বলতেছি। তো উনি কথা কল কেটে উনি তরফদার সাহেবকে কল দেন। কল দিয়ে উনি বলেন যে এই কী অবস্থা, কে আসে বিষয়? তো আমি তো এই যে শাহাদাত সামনে আছে, শাহাদাতকে বলছি, আর ইয়ের সাথে তাবিদের সাথে ইয়ের কথা হয়েছে, এই রেদন ফুয়াদের ভাইয়ের সাথে কথা হয়েছে, আর তুমি তাহলে মিজানেরটা একটু দেখো। হ্যাঁ, তো উনি বললেন ঠিক আছে ভাই, আমি একবার লাউডে উনি কথা বলছেন। তো এই হলো অবস্থা। তো যাই হোক, ওইখানে কথাবার্তা বলে চলে আসি। তো এর ভিতরে আমি যেই বড় ভাইয়ের সাথে যাচ্ছিলাম, এনার সাথে বেশ কয়েকবার আমি ফোনে কথা বলতে শুনেছি। সেটা হলো সাখাওয়াত হোসেন ভূঁইয়া শাহীন, যিনি তাবিদ ভাইয়ের খুব পরিচিত ঘনিষ্ঠ একজন ব্যক্তিত্ব। উনি বেশ কয়েকবার ওনাকে কল দিচ্ছিলেন, যে খোঁজখবর নিচ্ছিলেন যে আমরা কোথায় আছি, ওই বাসায় গেছি কিনা, ঢুকছি কিনা, কথা হয়েছে কিনা। বেরোয়ার পরে উনি ফোন দিয়েছেন, কনফার্ম হয়েছেন। হ্যাঁ, তো গেল রাত্রে আমি পার্সোনালি আমি বেশ কয়েকজনকে আমি জানাই, এবং আমার যারা শুভাকাঙ্ক্ষী এবং বড় ভাই আছে তাদেরকেও আমি জানাই। জানানোর পরে ঠিক আছে, দেখা যাক কী হয়, সময় তো আছে। তো প্রত্যাহারের ডেট ছিল 15 তারিখ বিকেল পর্যন্ত। তো সকাল 9টা বাজে ওই বড় ভাই যিনি আমাকে নিয়ে গিয়েছিলেন ওই রাজনৈতিক নেতার বাসায়, উনি আমাকে ফোন দিলেন যে কোথায় তুমি? ভাই বাসায়, মা ঘুম থেকে উঠছি, কয় তুমি ইয়াতে আসো, ফেডারেশনে আসো। আমি আসি ফেডারেশনে, এখন গিয়ে কী করবো, আসো, কথা আছে। তো আমি গেলাম, যাওয়ার পরে উনি বলতেছে যে আমাকে তো উনি ফোন দিছে, তোমাকে 11টার মধ্যে এটা চিঠি দিতে হবে। আমি বলবো 11টার মধ্যে চিঠি দিতে হবে? আমি তো বলছি আমি প্রত্যাহার করবো। না, তুমি প্রত্যাহার করার আগ পর্যন্ত ওনারা নিশ্চিত হতে পারতেছে না। তো নিশ্চিত হতে পারতেছে না, আমি তো যেহেতু ওনারা বলছেন, আমি কথা দিছি, যেহেতু আমি ওয়াদা করছি আমি এটা করবো। তো এরপরে ওইখানে কিছু কথাবার্তা হয়েছে। যাই হোক, আমাকে তো তারা ডিরেক্টলি ইনডাইরেক্টলি তারা তো একটা ফোর্স করছে, আর এবং অর্থের কোনো বিষয় এখানে কোনো নেগোসিয়েশন হয় নাই, কোনো ধরনের কথাবার্তা হয় নাই। হ্যাঁ, অর্থের কোনো বিষয় এখানে জড়িত না। যেহেতু তারা একটি রাজনৈতিক দল, বড় একটি রাজনৈতিক দল, রাজনৈতিক ভাবে আমি তো রাজনীতি করি না। তো তারপরে দেখা গেছে যে তারা হয়তো আমার শারীরিক বা মানসিক বা পারিবারিক কোনো ধরনের বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়তো করতে পারে, এই ধরনের একটা ইঙ্গিত ছিল। যাই হোক, তখন যখন 11টার আগে আসি ফেডারেশনে, আসা বলতে 11টার মধ্যে তোমাকে প্রত্যাহার করতে হবে। তো আমি বললাম 11টার মধ্যে আমি প্রত্যাহার করবো, সময় তো আছে। যে না, এখনই। তো উনি আবার ওনাকে ফোন করছে, ওই বড় ভাই ফোন করছে, ফোন করে বলতেছে যে কি খবর, ও কি প্রত্যাহার করছে? তা আমারে উনি বলতেছে দেখছো, ফোন দিয়েছে। আমি বললাম বলেন, আমি তো, না তুমি কথা বলো। তা আমার আবার ফোনে ধরাই দিচ্ছে। আমি বলতেছে কি হলো, তুমি কালকে বললা এখনো ইয়া করতেছো না, কি ডিসিশন কি তোমার? আমি বললাম যে ভাই ডিসিশন তো আমি আপনাকে বলছি, এখন এরপরে যদি চাপ দেন তো এটা তো হয় না। যাই হোক, এটা পরে চিন্তা করলাম যে আসলে যেহেতু আমি 2টা নমিনেশন কিনছি, একটাতে আমার নির্বাচন করার অবশ্যই সুযোগ আছে, তখন বাধ্য হয়ে আসলে আমি সভাপতি পদের নমিনেশন পেপারটা আমি প্রত্যাহার করতে বাধ্য হই। এই হলো আর কি মোটামুটি আমার। আর 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 সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে আমার মতো একজন সংগঠককে তাবিদ দেওয়ার তো ভয় পাওয়ার কিছু ছিল না। উনি তো মিজান সাহেবের সাথে উনি কন্টেস্ট করছেন।
তো 3 জন 4 জন প্রার্থী হইলে সমস্যা কি? উনি যদি জনপ্রিয় হয়েই থাকেন, ওনার যদি গ্রহণযোগ্যতা থেকেই থাকে, তাইলে উনি কেন এই ধরনের নোংরামিটা করলেন? এটা আসলে এখন পর্যন্ত আমার মাথায় আজকে ঢোকে না। যাই হোক, আমি অনেক সময় অনেক বিষয় আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে বা বিভিন্ন জায়গায় আমি সরাসরি স্টেট কার্ড আমি কথা বলি। তো এই বিষয়টা আমি ইচ্ছে করেই আরকি এড়ায় গেছি যে আসলে আমার কাছে খুব মাইন্ডে লাগছে, খারাপ লাগছে যে উনি বাফুফের সভাপতি হতে চাচ্ছেন। উনার তো হাতটা অনেক বড় থাকার কথা এবং দেশীয় এবং আন্তর্জাতিকভাবে যাতে একটা পরিচ্ছন্ন এবং স্বচ্ছ একটা নির্বাচন হয়, সেজন্য তো উনি আরও ভালো কোনো দৃষ্টান্ত রাখতে পারতেন। আশা তো আসলে আমরা অনেকেই করতে পারি, যেটা আমরা ১৬ বছর আমরা বাফুফের সাবেক সভাপতিকে নিয়ে আমরা অনেক আশা করেছিলাম। দেশের সব মানুষ আশা করেছিল। তা আশার প্রতিফলনটা কী হয়েছে সেটা কিন্তু আমরা দেখেছি এবং দেখবেন যে সর্বশেষ নির্বাচনের পরে এখন পর্যন্ত স্টিল আজকে পর্যন্ত কিন্তু বাফুফের অনেকগুলো স্ট্যান্ডিং কমিটি, অ্যাডহক কমিটি এখন পর্যন্ত গঠিত হয় নাই। হ্যাঁ, এবং অনেকগুলো স্ট্যান্ডিং কমিটি ঘোষণা করার পরে কমিটি হইছে ২ মাস, ২.৫ মাস, ৩ মাস পরে, কিন্তু তারা এখন পর্যন্ত কার্যক্রমই শুরু করতে পারেনি। অথচ আমরা মিডিয়া থেকেই দেখেছি যে ১ম যে কার্যনির্বাহী সভা, এই সভার পরে কিন্তু ঘটা করে বলা হয়েছে যে একটি কমিটি বাদে সবগুলো কমিটির মেয়াদ হচ্ছে ১ বছর করে। তো একটা কমিটির মেয়াদ যদি থাকে ১ বছর, তো ৪ মাস ৫ মাস শেষ হওয়ার পরে কমিটি পূর্ণাঙ্গ কমিটি হয় না বা কমিটির কার্যক্রমই শুরু করতে পারে না। তো ১ বছর মেয়াদি কমিটির অবস্থা এরকম, তো ৪ বছর মেয়াদি কমিটির অবস্থাটা কী হইতে পারে এটা আপনারাই ভালো করে বুঝতে পারেন। আসলে বাফুফের নির্বাচনের আগে আপনি জেনে থাকবেন যে আমি বাফুফের গঠনতন্ত্রের বেশ কিছু বিষয় নিয়ে আমি কিন্তু চিঠি দিয়েছিলাম। একটি চিঠিতে ওনারা উত্তর দিয়েছিলেন। পরবর্তীতে আমি যখন পাল্টার একটি রিপিট চিঠি দেই, এটার পরবর্তীতে তার কোনো অ্যান্সার তারা কিন্তু দেয়নি এবং পাশাপাশি আমি আমার যে চিঠিটা ছিল যে মহিলা লীগের কাউন্সিলর, দলগুলোর কাউন্সিলরশিপ প্রসঙ্গে আমার একটা অভিযোগ ছিল। এটা বাফুফের গঠনতন্ত্রে কোথাও উল্লেখ নেই এবং মানে বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগ, যে লিগের যে ক্লাবগুলোর কাউন্সিলরশিপ দেওয়া, এটাও গঠনতন্ত্রে উল্লেখ নেই। এটার ব্যাপারে আমি চিঠি দিয়েছিলাম, এটার কোনো তারা অ্যান্সার দেয়নি এবং একজন সরকারি কর্মকর্তা যিনি বাফুফের নির্বাচন করেছিলেন, বাফুফের গঠনতন্ত্র অনুযায়ী কিন্তু এটা ওইভাবে প্রেফার করে কিনা। তো গঠনতন্ত্রের মধ্যে যেই ধারাগুলো ২০০৮ সালে যে গঠনতন্ত্র বাফুফের তৈরি হয়েছিল, সেটার মাধ্যমে আমরা দেখেছি এবং এখনও দেখতে পাই যে এখানে একনায়কতন্ত্র কায়েম করার জন্য যে ব্যবস্থা রাখা দরকার, এখানে সব কিছু এখানে গঠনতন্ত্রে ওইভাবে দেয়া আছে। তো গঠনতান্ত্রিকভাবে বা সাংবিধানিকভাবে যদি একটা লোক একেবারে মোস্ট পাওয়ারফুল হয়ে যায়, তো তার উপরে কিন্তু আসলে কেউ গিয়ে প্রভাব খাটিয়ে কোনো কিছু করতে পারে না। আমরা তাহলে গণতান্ত্রিক যে পরিবেশ, সেই পরিবেশটা কিন্তু আসলে সেখানে নেই। পরবর্তীতে অ্যাডহক কমিটি এবং স্ট্যান্ডিং কমিটিতে যেই অনেকগুলো লোককে আমরা দেখেছি, যারা কাউন্সিলর না, যে বাফুফের ১ম সভার পরে যেটা বলা হয়েছিল যে কাউন্সিলরদেরকে তারা বেশি সুযোগ দিবেন এখানে কাজ করার জন্য। যারা নন ডেলিগেট, নন কাউন্সিলর, তাদেরকে এখানে ইনক্লুড করা হয়েছে এবং যারা ফুটবল অঙ্গনে কোনোভাবে সম্পৃক্ত না, এই ধরনের লোকদেরকেও এনে আপনার বিভিন্ন কমিটিতে স্থান করে দিয়েছে। তো তারা তাদের সাথে ফুটবল সংশ্লিষ্ট, ক্লাব সংশ্লিষ্ট যারা বাফুফের স্টেক হোল্ডার আছে, তাদের সাথে ন্যূনতম কোনো সংযোগ নাই, যোগাযোগ নাই, পরিচয় নাই। তো তারা এসে কীভাবে এখানে কাজ করে? এটার জবাবটা আসলে যারা এখন বাফুফের দায়িত্বশীল পদে আছেন, এটা ওনারা বলবেন যে এই কাজগুলো করে, হ্যাঁ, তারা যেমন ভাইস প্রেসিডেন্ট পদে কয়েকজনকে তারা চাপ প্রয়োগ করে সরাই দিয়েছেন। মেম্বার পদে আমরা দেখেছি ২-৩ জন তারা নমিনেশন পেপার হঠাৎ করেই উইথড্র করে নিয়েছেন। তো এই জিনিসগুলো তো ওনারা বলতে পারবেন যে এইগুলো করে ওনারা কী মজা পান আর এইগুলো দ্বারা দেশের ফুটবলের কী লাভ হবে।